দেখতে সময় কেমন করে যে কেটে গেছে ইপ্সিতা নিজেও বুঝতে পারেনি। কাল কলেজে পরীক্ষা, রাত ৯টা বাজে। নিজের রুমে বিছানার উপর বই, খাতা, নোট, সাজেশন সব ছড়ানো। দেখে মনে হচ্ছে যেন সারা বছরের পড়া আজ রাতে শেষ করবে। চুল এলোমেলো করে খোপা দাও, চোখের নিচে হালকা ক্লান্তি, তবু পাতা উল্টে যাচ্ছে থামাহীন। পাশের ফোনটা উল্টে করে রাখা, সুইচ অফ। ইচ্ছে করে ফোন বন্ধ রেখেছে, না হলে ইরফান ফোন করলে শুরু করবে গল্প, হাসি, মজা, আর পড়া হবে না। বিয়ের পর প্রথম ১-২ দিন ইস্ফিতা ইরফানের বাসায় ছিল, তারপর দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে আলাদা থাকবে কিছুদিন। কারণ একটা, ইপ্সিতা ওখানে থাকলে পড়াশোনা কিছুই হবে না, সারাদিন গল্প, আদর, ঘোরাঘুরি, বই খোলাই হবে না। ইরফান সব বুঝে, তাই জোর করেনি। ঠিক হয়েছে, পরীক্ষা শেষ হলে ইপ্সিতা শ্বশুরবাড়ি যাবে। এদিকে ইরফান দাঁড়িয়ে আছে ইপ্সিতাদের বাড়ির সামনে, মুখে হালকা চিন্তার ছাপ। অনেকবার ফোন করেছে সে, কিন্তু সুইচ অফ। মেসেজ দিয়েছে, কোনো রিপ্লাই নেই। শেষে আর থাকতে না পারে সে সরাসরি চলে এসেছে। হ্যাঁ, সে আস্তে করে কলিং বেল চাপল। কিছুক্ষণ পর দরজা খুললেন ইপ্সিতার আম্মু। এত রাতে সামনে ইরফানকে দেখে অবাক হয়ে গেলেন। আরে বাবা, এই সময়! ইরফান একটু লজ্জা পেয়ে মাথা চুলকে বলে, আসলে আম্মু, কাল তো আমাদের পরীক্ষা, ফোনে পাচ্ছিলাম না, ভাবলাম একটু এসে একসাথে পড়াশোনা করি। কথাটা বলার সময় তার গলায় সত্যি সত্যি দুশ্চিন্তা ছিল। ইপসিতার আম্মু মায়া ভরা হাসি দিলেন। ও সারাদিন ধরে বই নিয়ে বসে আছে, আসো বাবা, ভেতরে এসো। ভেতরে ঢুকে তিনি আবার জিজ্ঞাসা করলেন, খেয়েছো? ইরফান হালকা মাথা নাড়ল। আসলে তাড়াহুড়ো সে কিছুই খায়নি। ঠিক আছে, আমি খাবার দিচ্ছি। মেয়েটাও কিছু খায়নি, দুজনে একসাথে খেয়ে নিও। ইরফান হেসে সম্মতি দিল, তারপর আস্তে করে ইপসিতার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা পুরো বন্ধ না, হালকা ফাঁক। ভেতরে আলো। ইপসিতা বইয়ের উপর ঝুঁকে পড়ছে। ইরফান দরজায় হালকা টোকা দিল, ঠক ঠক। ইপসিতা বিরক্ত গেলে বললে, আম্মু প্লিজ, এখন না, আর একটা চ্যাপ্টার শেষ করি, তাহলে আমি চলে যাই। চেনা কণ্ঠ শুনে ইপসিতা মাথা তুলে দেখলো ইরফান। চোখ গোল গোল হয়ে গেল। ইরফান দরজা ঠেলে ভেতরে ঢুকলো। চারিদিকে ছড়ানো বই দিকে শীষ বাজলো। উফ, এটা পড়ার রুম না, যুদ্ধক্ষেত্র। ইপসিতা মুখ বার করলো, তুই এখানে কেন? ফোন অফ ছিল, দেখিসনি? দেখেছি বলেই তো এসেছি। ধরছিস না কেন? রিপ্লাই দিচ্ছিস না কেন? আমি ভাবলাম তুই অসুস্থ নাকি। ইপসিতার মুখে বিরক্ততে একটু নরম হলো। আমি পড়ছিলাম, তোর সাথে কথা বলতে শুরু করলে রাত শেষ, সিলেবাস শেষ হবে না। ইরফান চেয়ার টেনে ওর পাশে বসলো। ঠিক আছে ম্যাডাম, আজ আমি চুপচাপ বসে থাকবো, তুই পড়, আমি শুনি। তুই শুনে কি করবি? ভুল বললে ধরবো। আমারও রিভাইজ হয়ে যাবে। ইফরিতা হেসে ফেলো চুপি চুপি। ঠিক তখনই আম্মু ট্রে হাতে ঢুকলেন। ভাত, ডাল, ডিম ভাজি আর আলু ভর্তা। আগে খাও, খালি পেটে পড়লে মাথা কাজ করবে। ইফরিতা লজ্জা পেয়ে বলল, খাই না বললে ভুলেই গেছিলাম। ইরফান সাথে সাথে বলল, দেখলেন, আমি না হলে না খেয়ে ঘুমিয়ে যেত। আম্মু মুচকে এসে বেরিয়ে গেল। ঘরে এখন নরম নীরবতা। বাইরে দূরে কুকুর ডাকছে, মাঝে মাঝে গাড়ির শব্দ। ইরফান প্লেট এগিয়ে দিয়ে বলল, চলো আগে খা, তারপর আমি তোকে প্রশ্ন করবো। ইফরিতা খেতে খেতে বলল, এক্সাম শেষ হলে আমি আর এখানে থাকবো না, তোর কাছে চলে যাব। ইরফান থেমে ওর দিকে তাকালো, চোখে মায়া। আমি তো প্রতিদিন চাই তুই আমার পাশে থাক, কিন্তু তোর পড়াশোনা আগে। তুই ভালো রেজাল্ট করলে আমার গর্ব হবে। ইপসিতার চোখ ভিজে এলো। সে দ্রুত মুখ নিচু করে খেতে লাগলো। ইরফান মজা করে বলল, এই একদম কান্না করবি না, কাল পরীক্ষার প্রশ্নপত্র ভিজে যাবে। ইপসিতার নাক টেনে হেসে ফেললো। চুপ, পড়াধর। তারপর সত্যি সত্যি দুজনে পাশাপাশি বসে একজন আরেকজনকে শুনছে। মাঝে মাঝে প্রশ্ন করছে, মাঝে মাঝে খাবার তুলে দিচ্ছে। নীরব না অসৎ মহল। ঘরের ভিতরে অদ্ভুত এক স্থিরতা। নূর চেয়ার টেনে টেবিলের সামনে বসে আছে। তার চোখ দুটো বইয়ের পাতায় গেঁথে গেছে, যেন পৃথিবীর এই মুহূর্তে আর কিছুই নেই। টেবিল জুড়ে সরিয়ে আছে বই, খাতা, নোট, এলোমেলো, অথচ তার নিজের কাছে খুব জরুরি এক জগৎ। সারাদিন এই ঘর থেকে বের হয়নি বললেই চলে। সকালের আলো থেকে বিকালের ক্লান্ত রোদ, সব কিছু কেটে গেছে পড়ার চাপে। কাল তার পরীক্ষা। মাথার ভিতর শুধু সূত্র, সংজ্ঞা আর লম্বা লম্বা উত্তর ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পেছন দিক থেকে একটা হাত এসে আলতো করে তার খোলা বইটা বন্ধ রাখলো। নূর বিরক্ত হয়ে কপাল কুঁচকে পেছনে তাকালো। তাকাতেই থমকে গেল। ইমরান দাঁড়িয়ে আছে, হাতে এক প্লেট রুটি, সবজি আর এক গ্লাস দুধ। নূর ঠোঁট ফুলিয়ে বলল, আমার খিদে নেই, আপনি খান। ইমরান যেন কিছু শোনেনি এমন ভাব করলো।
শান্তভাবে টেবিলের উপর বই খাতা সরিয়ে রাখলো, তারপর এক টানে নূরের হাত ধরে তাকে বিছানায় বসালো। নরম গলায় বলল, এক্সামের আগের দিন শুধু রিভিশন দিতে হয়, নতুন করে গাদাগাদি করে পড়লে যা পড়েছো সেটাও ভুলে যাবে। নূর বিরক্ত মুখে বলল, সব ভুলে যাচ্ছি বলেই তো পড়ছি, কিছুই মাস্টারে থাকছে না। তার কণ্ঠে হতাশা মিশে আছে। ইমরান রুটির এক টুকরো ছিঁড়ে সবজি দিয়ে নূরের মুখে ধরলো। রিল্যাক্স, আগে খাও, তারপর শান্তিতে ঘুমাও, সব ঠিক হবে। নূর আর না করলো না। এতক্ষণ পড়ার চাপে সে বুঝতেই পারেনি তার কতটা খিদে পেয়েছে। চুপচাপ খেতে শুরু করলে সত্যি যেন পেটের ভিতর ইঁদুর দৌড়েছিল। ইমরান ভুরু কুচকে তাকিয়ে আছে। কেমন বউ তুমি, স্বামী না খেয়েছে তোমাকে খাওয়াচ্ছে, একবারে জিজ্ঞাসা করলে? নূর হকচকিয়ে গেল, তারপর লজ্জা পেয়ে হেসে পড়ল। ও সরি সরি, ভুলে গেছিলাম, আপনি খান, অনেক আছে, আমি আর পারবো না, দুইটা আপনি খান। ইমরান দুধের গ্লাসটা তার হাতে ধরিয়ে দিল। এটা তোমার জন্য, গরম দুধ খেলে ভালো ঘুমাবে, চলো শেষ করো। নূর নাক সিটকাল। আমি দুধ খাই না, আপনি খান। ইমরান মুখে রুটির টুকরো নিয়ে বলল, খাঁটি দুধ খাওয়ার পর থেকে আর দোকানের দুধ খাই না। নূর ভুরু কুচকে তাকালো। খাঁটি দুধ কোথায় পান? ইমরান চোখ টিপে ইশারা করতে নূর বুঝে গেল সে কি বলতে চেয়েছে। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হয়। সঙ্গে সঙ্গে ইমরানের চুলের মুঠি ধরে টান দিল। ইমরান হেসে উঠল। আচ্ছা আচ্ছা, মেরো না, দুধটা খাও, না হলে সারা রাত আদৌ সকালে এক্সাম দিতে না পারলে কিন্তু আমার দোষ নেই। তার গলায় ছিল মজা, কিন্তু নূরের বুকের ভিতর হালকা কাঁপন। এই লোকটাকে খুব ভালো করেই চেনে। কাল সকালে উঠতে না পারলে সত্যি সর্বনাশ, তাই ভদ্রমের মতো নাক মুখ কুচকে দুধটা শেষ করলো। ইমরান সন্তুষ্ট মুখে প্লেট গ্লাস সরিয়ে টেবিলে রাখলো। হাত ধুয়ে এসে বিছানায় শুলো, তারপর নূরকে আলতো করে নিজের বুকে টেনে নিল। দুজনের মধ্যে একটা কম্বল টেনে নিল। নূরের মাথায় হালকা হাত বুলিয়ে শান্ত গলে বলে, চোখ বন্ধ করে, চিন্তা নেই, খারাপ হলে আবার পরীক্ষা দিবে, আমি তো আছি। কথাগুলো নূরের ভিতরে সব দুশ্চিন্তা ধুয়ে দিল। তার চোখ ধীরে ধীরে বুঝে এলো। ইমরানের বুকের ওঠানামা, তার হাতের উষ্ণ স্পর্শ, সব মিলিয়ে এক অদ্ভুত নিরাপত্তা। মনে হলো পৃথিবী যতই কঠিন হোক, এই মানুষটা পাশে থাকলে সে সব পারবে। আর সে নিশ্চিত বিশ্বাস নিয়ে নূর শান্ত ঘুমিয়ে তলিয়ে গেল। ইসলাম মন্দির, ভোর 4টে। বাড়ির ভেতরে এখনও গভীর নীরবতা। চারপাশ এমন শান্ত যেন পুরো দুনিয়া এখন ঘুমিয়েছে। এই বাড়িতে সাধারণত 5:30টার আগে কেউ ওঠে না। আদিল ঘুমের ঘোরে হাত বাড়িয়ে পাশে সাইমাকে খুঁজল, কিন্তু হাত গিয়ে পড়লো খালি জায়গায়। তার কপাল কুঁচকে এলো। আদৌ ঘুম চোখে মেলে সে ধীরে ধীরে চারপাশে তাকালো। এত বড় মেয়েটা গেল কোথায়? মনে মনে সে ভাবলো। বিছানা থেকে উঠে বুঝতে তার চোখ গেল বারান্দার দিকে। হালকা নিচে ভোরের আলোয় দেখা যাচ্ছে সাইমা দাঁড়িয়ে আছে রেলিং ধরে, দূরের গাছগুলোর দিকে স্থির চোখে তাকিয়ে, যেন গভীর কোনো চিন্তায় ডুবে আছে। আদিল ধীরে ধীরে উঠে তার দিকে এগিয়ে গেল। পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরতে সাইমা চমকে উঠল, কিন্তু পরের মুহূর্ত স্পষ্টতা চিনে ফেললো, তাই কিছু বলল না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আদিল মুখটা তার কাঁধের পাশে এনে নরম করে বলে, এক্সাম নিয়ে টেনশন? সাইমা মাথা নিয়ে না বোঝালো। আদিল একটু অবাক হলো, তাহলে আমার বউটা এত ভোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছে? সাইমা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, চোখ দুটো একটু ফ্যাকাশে, মুখে অদ্ভুত দ্বিধা। চারদিকে একবার তাকালো, যেন কথা বলার আগে সাহস জোগাড় করছে। অনেকক্ষণ পর ধীরে ধীরে বলছে, আমার না কেমন কেমন লাগছে। আদিল ভুরু কুচকে তার দিকে তাকালো, কেমন লাগছে? সাইমা নিচের দিকে তাকিয়ে বলল, কয়েকদিন ধরে খুব বমি পাচ্ছে, মাথাও ঘুরেছে, তাই ভাবছি। আদিল প্রথমে স্বাভাবিক গলায়, এগুলো তো নর্মাল। কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল সে। তার চোখ বড় বড় করে, দাঁড়াও, তুমি কি বলতে চাইছো সত্যি? মানে তুমি কি কোনোভাবে? সাইমার ঠোঁট কামড়ে বলল, আমি শিওর না, টেস্ট করতে হবে। আদিল ধীরে ধীরে এক চওড়া হাসি ছড়িয়ে গেল। সে দু হাতে সাইমার মুখটা আলতো করে ধরল, নাক টেনে বলল, এত ভয় পাচ্ছ কেন পাগলি? কাল তোমার এক্সাম শেষ হোক, তারপর আমরা ডাক্তারের কাছে যাবো, ঠিক আছে? সাইমার চোখ এখনও দুশ্চিন্তা। আমি যদি সত্যি প্রেগনেন্ট হই, এখনও তো অনুষ্ঠান হলে লোকে কী বলবে? আদিল একদম দেরি না করে তাকে বুকে টেনে নিল, গলায় এক ফোঁটা দিতে নেই। তুমি যদি প্রেগনেন্ট হয় তাহলে সেটা খুব ভালো খবর, না হলেও ভালো, যাই হোক, ভালোই ভালো। আমার কোনো সমস্যা নেই, বউটা আমার কাছে থাকলেই হবে, বুঝেছো? কে কী ভাবলো তাতে আমার মাথা ব্যথা নেই। তার কণ্ঠে এই নিশ্চিত ভরসা, যেন পৃথিবীর কোনো ভয় আর ভয় না। তারপর সাইমার হাত ধরে বললো, চলো ভেতরে যাই, ভেতর ভোরের হাওয়া লেগেছে, ঠান্ডা লেগে যাবে। সাইমা চুপচাপ তার সঙ্গে ভেতরে ঢুকে গেল।
কিন্তু তার ভিতরে অস্থিরতা অনেকটাই গলে গেছে। আদিলের কথায় সে অনেকটাই চিন্তামুক্ত হয়েছে। ভেতরটা অদ্ভুত শান্ত লাগছে। সকাল 8টা বাজে। জানলার ফাঁক দিয়ে নরম আলো ঢুকে বিছানার চাদরের উপর সোনালি ছাপ পড়ছে। ইমরান আলতো করে নূরের মাথায় হাত রাখে। নূর, উঠে পড়ো, আজ কিন্তু তোমার এক্সাম। নূর ঘুমের ঘরে শুধু হুম বলে আবার বালিশ জড়িয়ে ধরে। ইমরান হেসে মাথা নাড়িয়ে বাথরুমে ঢুকে যায়। গোসল সেরে তোয়াল পেঁচিয়ে যখন বের হয় তখন তার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। বুক কাঁধ বেয়ে গড়িয়ে পড়া ফোঁটাগুলো তাকে আরো সতেজ আর ঝকঝকে দেখাচ্ছে। সে বিছানার দিকে তাকে ভুরু কুচকে বিড়বিড় করল, মহারানী এখনো স্বপ্নের রাজ্যে? নূরের এই বদভ্যাসটা সে ভালো করে জানে। একবার মাথায় টেনশন নিয়ে ঘুমালে পৃথিবী উল্টে গেলে তার ঘুম ভাঙবে না। ইমরান ধীরে ধীরে বিছানায় এসে ঝুঁকে পড়ে। নিজের ভেজা চুলে হাত চালিয়ে ধরতে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে নূরের গালে, চোখে, মুখে। নূর কুকড়ে উঠে বিরক্ত বলে, উফ, কে রে? চোখ মেলে তাকাতে সে থমকে যায়। এত কাছে ইমরান তার ঝুঁকে আছে, ভেজা চুল, ভেজা শরীর, মুখে সেই চেনা দুষ্টু হাসি। তার চোখ আটকে যায় ইমরানের বুকের উপর জমে থাকা পানির ফোঁটায়। ইমরান নরম গলায় বলে, বেগম সাহেবা, আজ আপনার পরীক্ষা, উঠবেন নাকি? আমি কোলে করে বাথরুমে দিয়ে আসবো। নূরের আধো ঘুম ভাঙা মুখে লজ্জা আর মুগ্ধতা একসাথে খেলা। অজান্তে হাত বাড়িয়ে ইমরানের বুক ছুঁয়ে দেয়, যেন নিশ্চিত হতে চাই যে মানুষটা সত্যি সামনে আছে কিনা। ইমরান মুচকে এসে তার হাতটা আলতো করে ধরে ফেলে। এই যে ম্যাডাম, সকাল সকাল রোমাঞ্চ মুড অন হয়ে গেছে দেখছি, কিন্তু এখন না, আগে এক্সাম দিয়ে আসো, তারপর রাতে দেখবো কত নিতে পারো। কথাটা বলে সে চোখ টিপ দেয়। নূর হুঁশ ফিরে আসে। ইস, আপনি অনেক অসভ্য বলে লজ্জায় লাল মুখ নিয়ে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমের দিকে দৌড় যায়। ইমরান হেসে ফেলে একাই একাই। মাথাটা নেড়ে বিছানা গুছিয়ে নেয়, বালিশটা ঠিক করে চাদর টেনে সমান করে। আলমারি খুলে নূরের জন্য হালকা একটা সুন্দর ড্রেস বের করে বিছানার উপর রেখে দেয়, সাথে ওড়নার পাজামা। তারপর ফোন হাতে নিয়ে আদিলকে কল করতে করতে বারান্দার দিকে হাঁটে। ফোন রেখে সে আবার ঘরে ফিরে আসে। এবার নিজে রেডি হওয়ার পালা। তোয়ালে খুলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল তোয়ালে দিয়ে দিয়ে মুছে ঠিক করে নেয়। ঘড়িটা হাতে পড়ে হালকা পারফিউম লাগায়। আয়নায় নিজেকে দেখে একবার হাসে। ওয়াশরুমের ভেতর থেকে তখন পানির শব্দ। নূর গোসল করছে। ইমরান দরজার দিকে তাকিয়ে নরম বলে, বউ তাড়াতাড়ি করো। নূর ওয়াশরুম থেকে বের হতে বিছানায় নয়না বসে আছে, সামনে গরম খিচুড়ির সাথে হালকা ভাব, পাশে এক গ্লাস পানি আর ছোট্ট প্লেটে ডিম ভাজা। নূর অবাক হয়ে বলে, আম্মু, তুমি আমার জন্য বসে আছো? আমি তো নিচে খেতে যেতাম। নয়না মায়ের ভরে চোখে তাকিয়ে বললেন, সবার খাওয়া শেষ হয়ে গেছে মা, শুধু তুই বাকি। পরীক্ষার দিন খালি পেটে বের হওয়া ভালো না। আর ইমরান নাস্তা দিয়ে এসেছে, তুই তাড়াতাড়ি খা, আমি খাইয়ে দিচ্ছি, তাহলে সময় বাঁচবে। নূর কিছুক্ষণ চুপ করে থাকে তার শাশুড়ির দিকে। বুকের ভেতরটা হঠাৎ নরম হয়। মনে মনে ভাবে, সত্যি সে ভাগ্যবতী, এমন একজন মানুষকে শাশুড়ি হিসেবে পেয়েছে যিনি মায়ের মতো তার খেয়াল রাখেন। নয়না চামচ দিয়ে খিচুড়ি তুলে নূরের মুখের সামনে দিল। কী হলো, এভাবে তাকিয়েছিস কেন? তাড়াতাড়ি কর, ইমরান কিন্তু তাড়া দিচ্ছে। নূর লজ্জা মেশানো হাসি দিয়ে মাথা নেড়ে, আসছি আম্মু। সে তাড়াতাড়ি চুল আঁচড়াতে আঁচড়াতে পড়ে। নয়না ছোট ছোট করে খিচুড়ি তুলে দিতে তার মুখে থাকেন, আর নূর চুল বাঁধতে বাঁধতে নেয়, মাঝে মাঝে পানিও খাইয়ে দেয়। টেনশন করিস না, ভালো করে পরীক্ষা দিবে, আল্লাহ ভরসা। নূরের চোখ চিকচিক করে, দোয়া করো আম্মু, সব সময় করি বলে নয়না তার কপালে আলতো করে চুমু দেন। এই সময় ইমরান রুমে ফিরে আসে, পুরো রেডি, হোয়াইট শার্ট, হাতে ঘড়ি, চুল পরিপাটি। ও দুজনের দিকে তাকে মুচকে এসে বলে, ও, এখনো বৌমার সার্ভিস চলছে বুঝি? নয়না মজা করে বলে, তোমার বউ না খেলে তো আবার তুমি অসুস্থ হয়ে পড়বে, তাই না? ইমরান হেসে মাথা নেড়ে বলে, জি আম্মু। কলেজ ক্যাম্পাসে আজ অন্যরকম। সকাল থেকে ছেলে মেয়ে উপচে পড়া ভিড়, কারো হাতে অ্যাডমিট কার্ড, কারো হাতে নোটিশ পাতা। মুখে সবারই হালকা টেনশন, চোখে চাপা ভয় আর আশার মিশেল। গেটের সামনে অভিভাবকের ছোট ছোট দলে দাঁড়িয়ে আছে, কেউ দোয়া পড়ছে, কেউ শেষ মুহূর্তে উপদেশ দিচ্ছে। আদিল আজ অফিসে যায়নি। সাইমাকে ভিতরে পৌঁছে দিয়ে বাইরে গাড়িতে বসে আছে, স্টিয়ারিং হাত রেখে বারবার সময় দেখছে। পরীক্ষা শেষ হলে সোজা ডাক্তার দেখাতে নিয়ে যাবে সাইমাকে। ইপসিতা, সাইমা, ইরফান আর নূর সবার সিট আলাদা আলাদা রুমে পড়ছে। যে যার অ্যাডমিট কার্ড দেখে নির্দিষ্ট কক্ষে বসে পড়ছে। নূর চুপচাপ নিজের সিটে বসে চারপাশে ফিস ফিস শব্দ হচ্ছে। এই চ্যাপ্টার পড়ছিস? কমন আসবে তো? কলম বাড়তেই আছে। কিন্তু নূরের মন অন্যখানে। আজ একটু খারাপ লাগছে। একজন ঘনিষ্ঠ বান্ধবীও তার রুমে পড়েনি। এই অচেনা মুখগুলোর মাঝে হঠাৎ একা একা লাগছে। গভীর শ্বাস নেয়।
ঠিক তখনই দরজার কাছে শব্দ ঢোকেন। একজন প্রফেসর ভিতরে ঢোকেন। সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে যায়। রুমে হালকা গম্ভীর ভাব নেমে আসে। প্রফেসরের পেছনে আরেকজন ঢোকে। নূর খেয়াল করেনি, কিন্তু কয়েক সেকেন্ড পর চোখ উঠাতে তার ভুরু কুঁচকে যায়। ইমরান, মুখে সেই পরিচিত গম্ভীর ভাব, হাতে প্রশ্নপত্র বান্ডিল। টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় সে। নূর হতভম্ব। ইনি এখানে কি করছেন? সে তো বলেছিল আজ তার কোনো ডিউটি নেই। ঠিক সেই সময় ইমরান খুব অল্প করে চোখ টিপে দেয় তার দিকে, এত দ্রুত যে অন্য কেউ খেয়াল ছিল না। তারপর সবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, সবাই বসুন, প্রশ্নপত্র দেওয়া হবে। নূর তাড়াতাড়ি মুখ গম্ভীর করে সোজা হয়ে বসে পড়ে, যেন কিছুই হয়নি, কিন্তু ভেতরে ভেতরে তার বুকের ধুকপুকানি। ইমরান সারি সারি বেঞ্চে প্রশ্ন বিলি করতে থাকে। নূরের টেবিলে কাগজ রাখার সময় এক সেকেন্ডের জন্য তার আঙুল ছুঁয়ে যায় নূরের হাতে। নূর চোখ নামিয়ে ফেলে, ঠোঁটের কোনো অল্প হাসি লুকিয়ে থাকে। কয়েক মিনিটের মধ্যে সবার হাতে প্রশ্নপত্র পৌঁছে যায়। সময় শুরু হলো। এখন প্রফেসর বলেন। রুম ভরে কলমের খসখস শব্দ। নূরের প্রশ্নপত্র চোখ বুলে দীর্ঘশ্বাস ছাড়ে। যা পড়েছে সেখান থেকে সে আলহামদুলিল্লাহ সে লেখা শুরু করে। ইমরান দূর থেকে একবার তাকিয়ে দেখে তার বউ মাথা নিচু করে মন দিয়ে লিখছে। তার চোখে মুখে অদ্ভুত এক শান্তি নেমে আসে। ডিউটি তার নেই, আজ সে এখানে থাকতে চেয়েছিল শুধু এই একটা কারণে। পরীক্ষার 1 ঘন্টা কেটেছে, পুরো রুম জুড়ে এখন শুধু কলমের খসখস শব্দ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ইমরানের চোখ বারবার গিয়ে থামছে এক জায়গায়, নূরের উপর। নূর ঠিক মতো বসে নেই, কখনো ডানে তাকাচ্ছে, কখনো বামে। তার মুখ লাল হয়ে উঠছে, কপালে ছোট ছোট ঘামের ফোঁটা। ঠোঁট কামড়ে বসে আছে, যেন অস্বস্তি চেপে রাখার চেষ্টা করছে। ইমরানের বুকের ভেতর কেমন ধক করে উঠলে। হঠাৎ নূর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করতে। সামনের প্রফেসরের দিকে তাকিয়ে বলে, স্যার, ওয়াশরুমে যাব। প্রফেসর মাথা নিয়ে সম্মতি দেয়। নূর বেঞ্চের পাশ দিয়ে বের হতে থাকে, কিন্তু পা দুটো এগোতে পা টলমল হয়ে যায়। চোখের সামনে সব ঝাপসা। দরজার কাছে পৌঁছানোর আগে তার শরীর ঢলে পড়ে। ঠিক তখনই বড় বড় পা ফেলে ইমরান ছুটে এসে পড়ে যাওয়া নূরকে ধরে ফেলে। নূরের গা কেঁপে ওঠে। সে কষ্ট করে বলে, ফিস করে বলে, বমি পাচ্ছে, সরুন। ইমরান এক সেকেন্ড দেরি করে না। পাশে টেবিলের উপর থাকা একটা প্যাকেটে চোখ পড়ে। সে হাত বাড়াতে পাশের প্রফেসর তাড়াতাড়ি সেটা এগিয়ে দেয়। ইমরান নূরকে বুকে আগলে ধরে প্যাকেটটা তার মুখে ধরে সে রিল্যাক্স করে ফেলে, আটকে রেখো না। পুরো ক্লাস স্তব্ধ, সবাই অবাক চোখে তাকিয়ে আছে। নূর আর নিজেকে সামলাতে পারে না, ঝুঁকে প্যাকেটের ভিতরে বমি করে দেয়। কয়েক ছাত্রী মুখ ফিরে নেয়, কারণ গা গুলিয়ে ওঠে, এটা স্বাভাবিক। কিন্তু ইমরানের মুখে একটু বিরক্তি নেই। এক হাতে নূরকে শক্ত করে ধরে আছে, আর এক হাতে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, শ্বাস নাও, আমি আছি। তার গলায় স্পষ্ট দুশ্চিন্তা। খুব খারাপ লাগছে? মাথা ঘুরছে? পানি খাবে? নূর দুর্বল হয়ে ইমরানের বুকে ঢলে পড়ে, চোখ আধ বোঝা। ইমরান তৎক্ষণাৎ অন্য প্রফেসরকে বলে, স্যার, ওর খাতার জিনিসগুলো দেখে রাখবেন। আর এক মুহূর্ত দেরি না করে নূরকে কোলে তুলে নেয়। ইমরান দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে নিজের কেবিনের দিকে চলে যায়। নূরকে সাথে শক্ত করে তাকে, নূরকে যেন পৃথিবীর সব কিছু আগে, এখন শুধু তার এই মানুষটাকে দরকার। পরীক্ষা শেষ হওয়ার ঘণ্টা বাজতে পুরো ক্লাস ক্যাম্পাস যেন আরও জীবন্ত হয়ে ওঠে। কিছুক্ষণ আগে টানা নীরবতা, এখন দল বেঁধে ছাত্রছাত্রীদের হাসাহাসি, প্রশ্ন মিলন না। গেটের দিকে ভিড় জমতে থাকে, কিন্তু গেটের দিকে বাইরে অস্বাভাবিক এক দৃশ্য। লাইন নিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক অ্যাম্বুলেন্স, লাল নীল লাইট নিভানো, তবু উপস্থিতটাই যথেষ্ট চমক জাগানোর মতো। অভিভাবকরা অবাক হয়েছে। কী হয়েছে? কারো বড় অসুখ নাকি? কলেজে কিছু ঘটেছে? আসলে এগুলো সব ইমরানি ব্যবস্থা। নূরকে পরীক্ষার মাঝখানে ওই অবস্থা দেখে তার মাথা কাজ করছিল না, কোনো ঝুঁকি নিতে চায়নি। একসাথে কয়েকটা হাসপাতালে কন্ট্যাক্ট করে ফোন করে অ্যাম্বুলেন্স রেডি রাখতে বলেছিল, যদি হঠাৎ জরুরি কিছু হয়। কলেজের বিল্ডিংয়ের ভেতরে ইমরানের কেবিনের সামনে দাঁড়িয়েছে প্রায় 12 জন ডাক্তার। তারা একে একে অন্যের দিকে তাকাচ্ছে, ডাক আসছে না, তবু সবাই প্রস্তুত। ভেতরের দৃশ্য একেবারে অন্যরকম, শান্ত। ইমরান চেয়ারে বসে আছে, ক্লান্তি সতর্ক। তার কোলে গুটিসুটি মেরে বসেছে নূর, মাথা তার বুকের উপর ঠেস দিয়ে, চোখ আধ বোঝা, শরীর নিস্তেজ। পরীক্ষার চাপ, বমি, দুর্বলতা সব মিলিয়ে সে একদম ক্লান্ত। ইমরান বারবার নরম গলায় বলছে, শোনো, একবার ডাক্তার দেখা হয়ে যাক, শুধু চেক আপ, আমি নিশ্চিত হতে চাই তুমি ঠিক আছো। নূর জেদি কণ্ঠে বলে, তার কণ্ঠ দুর্বল কিন্তু জেদি। না, এখন ভালো লাগছে, ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি। ইমরান তার কপালে হাত রেখে তাপ বোঝার চেষ্টা করে। মাথা ঘুরছে একটু, কিন্তু চলে যাবে। নূর চোখ বন্ধ করে ইমরানের বুকের ভিতর মোচড় দেয়। সে এক সেকেন্ড
চুপ করে থাকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে ফোন বের করে আদিলকে ফোন করে। সব ডাক্তাররা অ্যাম্বুলেন্স রিলিজ করে দেয়, হ্যাঁ এখন স্টেবল আছে। আর বাইরে ধীরে ধীরে ডাক্তাররা সরে যায়, অ্যাম্বুলেন্সগুলো একে একে চলে যেতে থাকে, গেটের ভিতরে ভিড় কমতে থাকে। ভেতরে নূর আস্তে করে বলে, আমি বাড়ি যেতে চাই। নূর আর শক্ত করে নরম বলে দু তিনটা চুমু খেয়ে ফিসফিস করে, যাবে তো? আর একটু বসি, ভিড়টা কমুক, তারপর ধীরে ধীরে সুস্থ হলে নিয়ে যাব। এখন একটা আদর করে দিই, তাহলে সুস্থ হয়ে যাবে। নূর নিঃশব্দে তার শার্ট মুঠো করে ধরে, যেন এই বুকটা এখন তার সবচেয়ে নিরাপদ জায়গা। সন্ধ্যা 6টা, শহরের রাস্তা চারদিকে জঞ্জাট, হর্নের শব্দ, ধোঁয়া আর ক্লান্ত মানুষের ভিড়। সেই জ্যামের মাঝখানে আটকে আছে আদিল, স্টিয়ারিং হাত আর এক হাতে সাইমাকে জড়িয়ে দিয়ে। গাড়ির ভিতরে চুপচাপ, সাইমার মন ভীষণ খারাপ। জানলার বাইরে তাকিয়ে আছে কিন্তু কিছুই দেখছে না, চোখ দুটো ফাঁকা। আজ ডাক্তারের কথা বারবার মাথায় সে প্রেগনেন্ট নয়, লো প্রেশার আর শরীরের দুর্বলতার জন্য এমন হচ্ছিল। সে ভেবেছিল আজ হয়তো তাদের জীবনে বড় একটা সুখবর আসবে। মনে মনে কত স্বপ্ন এঁকেছিল, ছোট্ট জামা, ছোট্ট মানুষ, আদিলের মুখে বাবা হওয়ার হাসি, সব এক মুহূর্তে ভেঙে গেছে। আদিল আস্তে করে তার মাথায় হাত বুলিয়ে দেয়, এইভাবে চুপ আছো কেন? সাইমার গলা ভাবে, আমি সত্যি ভেবেছিলাম এবার হয়তো। কথা শেষ করতে পারল না। আদিল নিজের নিউট্রালে রেখে পুরো শরীর ঘুরিয়ে তার দিকে তাকায়। শোনো, এত তাড়াহুড়ি কি আছে? সব কিছু কি আমাদের হাতে? আল্লাহ যখন ঠিক করবেন তখন হবে। সে একটা হালকা হাসে। আমার কাছে তুমি হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। আর ডাক্তার বলছে তুমি দুর্বল, আগে তোমাকে শক্ত হতে হবে, ঠিক মতো খেতে হবে। সাইমা চোখ মুছে বলে, আপনার খারাপ লাগছে না? আদিল নরম করে যখন লাগে, কিন্তু তোমাকে এরকম ভেঙে পড়তে দেখলে তার চেয়ে বেশি খারাপ লাগে। বাচ্চা আসবে ইনশাল্লাহ, কিন্তু তোমার হাসিটা আমার দরকার। সে সাইমার কপালে আলতো করে ছোঁয়ায়, একটু জ্যামে ছাড়াতে আদিল গাড়িটা ধীরে ধীরে মোড় নিয়ে নওশাদ মহলের দিকে চলে যায়। সে বুঝতে পারছে সাইমার ব্যাপারটা মন থেকে নিয়েছিল, আশা করছিল অনেক কিছু, কিন্তু সাইমার এই নীরবতা আদিলকে একদম সহ্য হয় না। সে ভাবলো বাসায় গিয়ে নূরের সাথে একটু সময় কাটে, কথা বলে হাসাহাসি করে, তাহলে সাইমার মনটা হয়তো হালকা হবে। কিছুক্ষণ পরও গাড়ি নওশাদ মহলের সামনে থামে। আদিল নরম গলে পড়ে, সাইমা। সাইমা চমকে ওঠে, চারপাশে তাকায়, বড় বাড়িটার দিকে অবাক হয়ে বলেন, এই বাড়িতে আনলেন যে? আদিল হালকা হাসে, আমার বউয়ের মন ভালো করতে হবে, নূর আছে, সবাই আছে, মুড চেঞ্জ হবে। তারপর দুষ্টু গলায় ঝুঁকে বলে, আরে টেনশন নিও না, এত টেনশন নিও না, বেবি যখন আসার তখন আসবে। রাতে শুধু আমার কথা শুনলেই চলবে, বাকি আল্লাহর ভরসা। সাইমা প্রথমে বোঝে না, তারপর কথার মানে বুঝে লজ্জায় লাল হয়ে যায়। ইস, আপনি না? হেসে ফেলে সে। অনেকক্ষণ পর মুখ সত্যিকারে হাসি ফুটে ওঠে। দরজা খুলতে, গাড়ি থেকে নামতে দেখে আদিল তাড়াতাড়ি বলে ওঠে, এই এই দাঁড়াও। স্বামী ঘুরে ধরে, আবার কি? আদিল মুচকেশ বলে, কি করতে হবে সেটা তো পুরো বুঝিয়ে বলিনি এখন। স্বামী লজ্জায় চুপ, গোল গোল চোখ করে বলে, চুপ, কেউ শুনে ফেলবে। আদিল আর সাইমা একসাথে গেট দিয়ে বাড়িতে ঢুকে বাড়ির পরিবেশ বদলে যায়। ড্রয়িং রুমে বসে থাকা দাদাজান চশমার ভিতরে তাকে হাসেন, আর ভেতরে এসে নয়না গলার শব্দ আসে, কে এলো? দরজায় এসে সাইমাকে দেখে নয়নার মুখ নরম হয়ে যায়। চোখ, মেয়েটার চোখের নিচে ক্লান্তি, হাসিটা পুরোপুরি নেই। মায়ের চোখে এসব লুকায় না। তারপর এক মুহূর্ত দেরি না করে রান্নাঘরের দিকে হাঁটা করেন, চা নাস্তা দিতে থাকেন। এতক্ষণে নিশ্চয়ই কিছু খায়নি। সাইমা হালকা হাসি দিয়ে সোজা উঠে যায় নূরের রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকতে নূর বিছানায় হেলান দিয়ে বই খুলে বসে আছে, মুখে ক্লান্ত ভাব, কিন্তু মন দিয়ে পড়ার চেষ্টা করছে। সাইমাকে দেখে নূর বই বন্ধ করে, এই তুই হঠাৎ? দুজনে জড়িয়ে ধরে নূর একটু দূরে সরে দিয়ে মুখের দিকে তাকায়, কি তোর মুখটা এমন কেন? সাইমা এড়িয়ে যায়, কিছু না, তোকে দেখতে ইচ্ছে করছিল। নূর বুঝতে পারে কিছু একটা আছে, তবু জোর করে না। ঠিক আছে, আগে বস। আজকে তোকে ছেড়ে পরীক্ষা দিচ্ছে, পুরো রুমে একজনও চেনা ছিল না। মুহূর্তে দুজনে গল্পে ডুব দেয়। নিচে ডাইনিং টেবিলের পাশে সবাই দাদাজনের সাথে গল্প করছে। আদিল হাতের জুস গ্লাস, কিন্তু গল্পে এত মশগুল যে খেতেই ভুলে গেছে। দাদাজান পুরো দিনের গল্প বলছেন, আর আদিল হেসে হেসে শুনছে। এই সময়টা দরজা খুলে ইমরান ঢুকে, হাতে বড় প্যাকেট। আদিলের দিকে তাকিয়ে বলে, আরে ভাই, কোথায় ছিলি? ইমরান জুতো খুলতে খুলতে বলে, একটু বাইরে। তারপর প্যাকেট তুলে বলে, এটা আনতে, ফুচকা। আদিল একদম থতমত, তুই ফুচকা কিনে আনছিস? ইমরান কাঁধ ঝাঁকায়, মুখে হালকা হাসি, অন্য সময় হলে আনতাম না, কিন্তু আমার বউয়ের অসুস্থ শরীর এমন করে বললো ফুচকা খেতে ইচ্ছে করছে, না করতে পারলাম না। রোমান্সের ক্লাস নিচ্ছিস নাকি? ইমরান হেসে জিজ্ঞাসা করলো, তোরা এখন এলি? এই তো একটু সময়, আদিল জবাব দিলে। ইমরান সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে
বলে আমি উপরে যাচ্ছি, খুব তেষ্টা পেয়েছে। আদিলের সঙ্গে সঙ্গে নিজের গ্লাসটা তুলে ধরে অবাক হয়ে বলে, এই যে জুস, এটা খা, উপরে কি জুস আছে? ইমরান পেছনে না থেকে বলে, হ্যাঁ ওটা আমার পার্সোনাল, শুধু জুস ইমরান নওশাদের। আদিল হেসে গড়িয়ে পড়ে, ও বুঝেছি, স্পেশাল জুস। দাদা যান হালকা কাশেন। এই ছেলেগুলো দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে। রাত পেরিয়ে গেছে, বাড়ির চারপাশটা নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে মাঝে মাঝে। ইমরান মৃদু রুমে মৃদু আলো জ্বলছে, সেই আলোয় ওয়াশরুমের দরজার সামনে ছায়ার মতো দাঁড়িয়েছে ইমরান, তার চোখে মুখে চিন্তার ছাপ। নূর অনেকক্ষণ আগে ভেতরে ঢুকেছে। প্রথমে ভেবেছিল হয়তো অসুস্থ, সময় নিচ্ছে, কিন্তু 10 মিনিট, 15 মিনিট, তারপর 20 মিনিট, তবু কোনো শব্দ নেই। সে আলতো করে দরজা, নূর দরজা খুলো, ঠিক আছে? ভেতর থেকে খুব দুর্বল গেলেছে, আমি ঠিক আছি, আসবেন না। এই ঠিক আছে এই কথাটা ইমরানের কানে একদম শোনায় না। তার বুক ধড়ফড়ে ওঠে, হাতের তালু ঘেমে যায়। নূর, আমি ঢুকছি। ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকতে তার দুনিয়া যেন থেমে যায়। মেঝেতে বসে আছে নূর, দেওয়ালে হেলান দিয়ে, চুল এলোমেলো, মুখ ফ্যাকাশে, চোখ আধ বোঝা, চারপাশে বমি ছড়ানো। সে লজ্জায় কাউকে ডাকেনি, নিজে সামলাতে চেয়েছিল। ইমরানের বুকের ভেতরটা মুছে দিয়ে, ইয়া আল্লাহ! সে তাড়াতাড়ি তার পাশে হাঁটু গেড়ে বসে, এই অবস্থায় বসে আছো কেন? আমাকে ডাকলে না? নূর কষ্ট করে বলে, আপনাকে ডাকতে চাইনি, নোংরা হয়ে গেছে। ইমরান চোখ ভিজে আসছে, কিন্তু সে গলা শক্ত। চুপ, একদম চুপ, বেয়াদব। কেন তুমি? সে ধীরে নূরকে ধরে দাঁড় করায়। নূরের গা কাঁপছে, জামায় বমি লেগেছে। ইমরান তার নাইট ড্রেসে ফিতে টান দিয়ে খুলে দেয়। একটু ঘৃণা না বিরক্তি না দেখে ইমরান তোয়াল দিয়ে এনে তার গায়ে জড়িয়ে দেয়, মুখে পানি ছিটিয়ে ধুয়ে দেয়, হাত পা পরিষ্কার করে। আমার দিকে তাকাও, মাথা ঘুরছে? নূর চোখ বন্ধ করে মাথা নাড়ে। ইমরান তাকে কোলে করে রুমে নিয়ে আসে, বিছানায় শুয়ে বালিশ ঠিক করে, একদম নড়বে না। নূর চোখ বন্ধ করে পড়ে থাকে, নিঃশ্বাস ভারী। ইমরান আবার ওয়াশরুমে ফিরে যায়, পানি ঢেলে মেজে বালতি ধুয়ে ভরে পরিষ্কার করে। তার হাত পা কাঁপছে, শরীর শ্বাস ভারী, কিন্তু একটাই মুহূর্তের জন্য বিরক্তি, শুধু একটাই, নূর ঠিক আছে তো? সব কিছু রুমে ফিরে দেখে নূর উঠে বসে, শুয়ে থাকো, আমি আম্মুকে বলছি তোমায় চেঞ্জ করে দিবে। সে দ্রুত মায়ের রুমে দেখে যায়। করিডোরে তার তাড়াহুড়ো পায়ের শব্দে রাতের নীরবতা ভেঙে যায়। নয়না এমনিতে গভীর ঘুমে থাকে না, পুরনো স্মৃতি আর চিন্তা তাকে জাগিয়ে রেখে অনেক। ছেলের গলা শুনে তিনি সঙ্গে সঙ্গে উঠে দরজা খুলে ইমরানের মুখ দেখে তার বুক ধক করে ওঠে। কী হয়েছে বাবা? আম্মু, তুমি একটু নূরের কাছে আসো, আমি ডাক্তার আনতে যাচ্ছি। নয়না মুখ ফ্যাকাশে হয়ে যায়। কী হয়েছে? পাশের রুম থেকে সাইমা, ইমরানের তাড়াহুড়ো গলা শুনে সাইমা দরজা খুলে বেরোয়, তার পেছনে আদিল। কী হয়েছে? সাইমা চিন্তিত গলা বলে, আম্মু কলেজে অসুস্থ হয়েছিল, আমি যাই, নূরের পাশে বসি। আদিল এক মুহূর্ত দেরি করে না, চল আমি তোর সাথে যাচ্ছি, ডাক্তার নিয়ে আসি। ইমরান আর আদিল এই অবস্থায় সেভাবে বেরিয়ে যায়। নয়না সাইমা দ্রুত নূরের রুমে ঢুকে। নূর আটশো, চোখ বন্ধ। সাইমা তার হাতের নিচে বালিশটা ঠিক করে দেয়, হাতে গ্লাস ধরে অল্প অল্প করে পানি খায়। নয়না আলমারি থেকে 3 পিস বের করে পড়াবে, সাইমা নূরকে তুলে পরিয়ে দেয়। ঘরের বাতাস ভারী হয়েছে দুশ্চিন্তায়। বাইরে রাত এগিয়ে এলো। দূরে কোথাও গাড়ির হর্ন, গলির ভিতরে দিয়ে দুধওয়ালা সাইকেলের ঘন্টা। নতুন দিনে আলো ফুটছে একে একে, অথচ নূরের কাছে সময়টা থেমে গেছে। বারান্দা ঠান্ডা লোহার রেলিং আঁকড়ে দাঁড়িয়েছে সে। তার ওড়নার কোণে হালকা বাতাস উঠছে, চুল এলোমেলো, কিন্তু সে খেয়াল নেই। তার দৃষ্টি শুধু বড় গেটে। কাল রাতে প্রতিটা মুহূর্ত যেন এখনও কানে বাজছে। ডাক্তার চেক আপ করে হালকা হেসে বলেছিল, কংগ্রাচুলেশন, আপনি প্রেগনেন্ট। কথাটা শোনার পর ঘর ভরে গেছিল আনন্দে। প্রথমে সে শুধু ইমরানের দিকে তাকিয়েছিল, তার চোখে ছিল অবাক, ভয় নাকি আনন্দের, বুঝতে পারেনি। তারপর নয়না ছুটে এসে জড়িয়ে দিয়েছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ঘর ভরিয়ে দেব। নয়না কেঁদে ফেলছিলেন খুশিতে, নূরের মাথায় হাত রেখে দোয়া পড়ছিলেন। তারপর নিজের হাতে সোনার বালা খুলে নূরের হাতে পরিয়ে দিয়েছিলেন, আমার নাতি নাতনি, আম্মু এখন তুমি। দাদাজান তো আনন্দে আত্মহারা। রাতে নূরের বাবার বাড়িতে খবর দিয়েছেন, ওপাশ থেকে কান্না মেশানো হাসির শব্দ। সাইমা তো পুরো রাত নূরের পাশ ছাড়েনি, উত্তেজনায় বারবার জিজ্ঞেস, বলতো বাচ্চার নাম কী রাখবে? ছেলে হলে এই নাম, মেয়ে হলে এই নাম। সবাই হাসছিল, কথা বলছিল, ভবিষ্যতে ছোট ছোট স্বপ্ন বুনছিল। কিন্তু ওর আনন্দের মাঝে একজন ছিল চুপচাপ নীরব, সেটা ইমরান। সে পাশে বসেছিল, সব শুনছিল, কিন্তু একটাও কথা বলেনি। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে অবাক, খুশি নাকি গভীর চিন্তায় ডুবে আছে। রাতের দিকে সে বলেছিল ডাক্তার দিয়ে আসবে, তারপর বের হয়নি, কিন্তু আর ফেরেনি। সেই থেকে নূরের বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছে। ভোরের ঠান্ডা বাতাস
দাঁড়িয়ে তার চোখ ভিজে উঠছে, পানি গড়িয়ে পড়ে। মনে মনে হাজার প্রশ্ন। উনি কি চান না? উনি কি এখন বাচ্চা চান না? উনি যদি এসে জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো, আমি কি বলবো? ওর ঠোঁট খাট মুড়ে ধরে। আমি তো তার দেওয়া ওষুধ খাইনি। তার হাত নিজের পেটের উপর চলে যায় অজান্তে। বুকের ভিতর ভয় আর ভালোবাসা একসাথে মিশে যায়। বাড়ির ভিতরে সবাই ঘুমিয়েছে, নতুন দিনের আলো। কিন্তু নূরের মনে যেন অদ্ভুত অন্ধকার। বেলা ঠিক 10টা। বাড়ির ভিতরে আজ সকাল থেকে এক আলাদা রকমের ব্যস্ততা। সবার ভিতরে একটাই আলো, একটাই আনন্দের ঢেউ, নতুন মানুষের আগমন। সাইমা কিছুক্ষণ নূরের রুমে এসে বলছে, তাড়াতাড়ি রেডি হওয়া, আজ কিন্তু দেরি করে যাবে না। আমরা ওই বাড়ি যাচ্ছি, দুই পরিবার একসাথে বসে খুশির খবরটা ঠিক মতো উদযাপন করব। পার্টির তারিখ আজ ঠিক হবে। ওয়াশরুম থেকে বেরিয়ে নূর চুল মুছতে মুছতে সামনে তার চোখ হঠাৎ বিছানার দিকে পড়ল। সে থমকে দাঁড়ায়। বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা অসংখ্য বাচ্চাদের খেলনা, ছোট বড় নানা রকমের টেবিলে টেডি বিয়ার, লাল নীল হলুদ রঙের খেলনা, গোলাপি রঙের ফ্রক, বারবি, নরম খরগোশ, ঝুনঝুনি, এমনকি ছোট ছোট বেবি। নুরের বুকের ভেতর ধক করে ওঠে। সে ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে একটা ছোট্ট টেডি তুলে নেয়। আঙুল কাঁপছে তার, চোখ ভিজে আসছে। এগুলো তার বাচ্চার জন্য? ঠিক তখনই অনুভব করে তার ঘাড়ের কাছে উষ্ণ এক নিঃশ্বাস। পেছন থেকে ইমরান এসে দাঁড়িয়েছে। ধীরে খুব আলতোভাবে দুহাত বাড়িয়ে এসে নূরকে নিজের বুকে জড়িয়ে নিল। নূরের পিঠ ইমরানের বুক ঠেকে গেল। দুজনের মাঝে নিঃশব্দ শব্দ মিলছে। ইমরান কণ্ঠ নিচু করে ফিসফিস করে বলছে, হুড়পড়ি, ডাক্তার যা বলেছে সেটা সত্যি? নূরের গলা শুকিয়ে এলো। সে ইমরানের মুখ দেখতে পাচ্ছে না, তাই বুঝতে পারছে না উনি খুশিতে কাঁপছেন না রাগে। নূর ধীরে ধীরে বলে, কণ্ঠ কাঁপছে, আপনি আপনি বাবা হতে চলছেন। ইমরান চুপ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হঠাৎ ইমরান নূরকে নিজের দিকে ঘুরিয়ে নিল। নূর তাকাতে দেখলো ইমরানের চোখ ভেজা, কিন্তু ভেজা চোখে এমন এক আনন্দ, এমন এক বিস্ময় আর আনন্দ যেন পুরো দুনিয়া পেয়েছে। কি বললি, আরেকবার বল। নূর লজ্জায় চোখ নামিয়ে নিল, ঠোঁট কাঁপছে। আমাদের বেবি আসছে। শব্দগুলো হতে ইমরান ধীরে ধীরে হাঁটু গেড়ে নূরের সামনে বসলো। নূর হতভম্ব। ইমরান দু হাত তুলে খুব যত্ন করে নূরের পেটের উপর রাখলো। হাত কাঁপছে, তার গলা ভেঙেছে। এখানে এখানে আমাদের অংশ রয়েছে, আমাদের বেবি সত্যি? নূরের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। সে মাথা নাড়ল। হ্যাঁ। নূরের ঝুঁকে নূরের পেটে আলতো করে চুমু খেলো। তারপর পেটে গেছে মুখ এনে ফিসফিস করে বলল, শুনছো ছোট মানুষ, আমি তোমার আব্বু, তোমার জন্য অপেক্ষা করছি। নূর হেসে কেঁদে ফেললো একসাথে। সে ইমরানের চুলে হাত বুলিয়ে দিল। ও আপনাকে আব্বু বলবে আর আমাকে আম্মু, কত সুন্দর অনুভূতি, তাই না? নূরের কথার মাঝে হঠাৎ ইমরান নরম কিন্তু কাঁপা গলায় বলল, তুমি ওষুধ খাওনি কেন হুড়বুড়ি? যদি তোমার কিছু হয়ে যায় তখন এই আমিটা ধ্বংস হয়ে যাব, সেটা কি তুমি জানো? কথাগুলো তোর কোনো রাগ ছিল না, ছিল ভয়, গভীর অসহায়তা, ভর। নূর হতভম্ব তাকিয়ে রইল ইমরানের মুখের দিকে। এমন ভাঙা গলায় তাকে খুব কম কথা বলতে শোনা গেছে। কি বলবে বুঝতে উঠতে না পারে সে ছেদরে ইমরানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর আলতো করে তার বুকে মুখ লুকিয়ে কাঁপা কণ্ঠে বলে, আপনি খুশি না তাই না? আমাদের একটা ছোট্ট বেবি হোক, ও আপনাকে আব্বু ডাকুক, আমাকে আম্মু ডাকুক, আপনি চান না? ইমরান সঙ্গে সঙ্গে নূরের কাঁধ ধরে তাকে একটু দূরে সরিয়ে চোখের দিকে তাকালো। তার চোখ লাল ভেজা। হ্যাঁ চাই, খুব চাই, পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি চাই, কিন্তু তার থেকে বেশি চাই তোমাকে। আমি খুব স্বার্থপর নূর, বুঝলে? বেবি না থাকলে আমি বাঁচতে পারবো না, কিন্তু তোমার কিছু হয়ে গেলে ইমরান নওশাদ বাঁচবে না। সে স্বেচ্ছায় নিজের মৃত্যু কামনা করে সেই দিন যেন না আসে সেটা ভেবো। নূরের বুক মোচড় দিয়ে উঠল। সে বুঝলো ইমরান বাচ্চাকে নয়, তাকে হারানো ভয় পাচ্ছে। নূর আলতো করে ইমরানের মুখ দুহাতে ধরল, চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি নিজের যত্ন নেব, ঠিক মতো খাবো, ওষুধ খাবো, সমস্যা হবে না। আর 5টা সাধারণ মেয়ের মতো আমার স্বাভাবিক ডেলিভারি হবে, কিচ্ছু হবে না। ইমরান শিশুর মতো চোখ মেলে তাকিয়ে, সত্যি বলছো? নূর হালকা হেসে বলে, হ্যাঁ সত্যি। কয়েক সেকেন্ড চুপ, একে অপরের নিঃশ্বাস ফেলছে। হঠাৎ নূরের একটু পরিবেশ হালকা করার জন্য বলল, আচ্ছা একটা কথা বলুন তো, এত খেলনা এনেছেন কেন? ইমরান হেসে ফেলল, চোখের কোণে এখনো পানি চিকচিক করছে। আমরা তো জানি না আমাদের পুচকু হবে না পুচকি, তাই এরকম এনেছি। নূর মুচকে এসে বলল, ও ভবিষ্যৎ বেবির জন্য এত কিছু, আর আম্মুর জন্য কিছুই না? ইমরান ভুরু কুচকে দুষ্ট হাসলো। ধীরে ধীরে নূরের দিকে ঝুঁকে এসে গলায় বলল, আছে তো, আমার ভালোবাসাই তো তোমার বড় গিফট। এই বলে আলতো করে ছুঁয়ে দিল
ভালোবাসা ভরা, আশ্বাসে ভরা, ভয় কাটিয়ে ওঠার এক নীরব প্রতিশ্রুতি। নূর চোখ বন্ধ করতে স্পষ্ট অনুভব করলো ভেতরে সব দুশ্চিন্তা নেমে গেল। ঘরে চারিদিকটা ছড়িয়ে থাকে খেলনা, আর জানলা দিয়ে ঢুকে পড়া সকালের আলো আর দুজন মানুষের বুক ভরা ভালোবাসা। সব মিলিয়ে মুহূর্ত হয়ে রইল তাদের জীবনের সবচেয়ে নরম, সবচেয়ে আবেগময় সময়। ইসলাম মঞ্জিল বাড়ির কোনায় একটা অদ্ভুত উচ্ছ্বাস। এই বাড়িতে আজ কেউ অতিথি নয়, সবাই যেন পরিবারের আনন্দ ভাগ করে নিছে। নুরের আম্মু আজ নওশাদ মহলে কাউকে বাড়ি ফিরতে দেননি। আজ সবাই এখানে থাকবে, খুব দৃঢ় গলায় বলে দিয়েছেন। কারণ একটাই, এখন নতুন অতিথির অপেক্ষা। সবাই দিন গুনছে কখন সেই ছোট্ট প্রাণটা আসবে। ঠিক করা হয়েছে নূর আর সাইমার পরীক্ষা শেষ হলে বড় করে পার্টির আয়োজন করবে। সেদিন দুই পরিবার একসাথে খুশির খবর উদযাপন করবে। রাত ঠিক ৯টা। নূর বসে আছে খাটে আর সাইমা তাকে সাজাচ্ছে। নূর বেশ বিরক্ত, এভাবে হঠাৎ সাজানোর মানে কি? তার থেকে অবাক লাগে এই দেখে যে আম্মু আর শাশুড়ি দুইজনে সাইমার পাশে দাঁড়িয়ে আছে, সাজতে সাহায্য করছে। নূরের আম্মু নিজের বিয়ের সময়কার সব গহনা যত্ন করে বের করে বিছানার উপর রেখেছিল, আজ মেয়েকে পড়াবেন। নূর আর থাকতে না পেরে বলে ফেলে, আম্মু কী হয়েছে এসব? আমাকে এসব সাজানো কেন? এর মানে? নানা হালকা হেসে বলল, মানে কিছু না। আমাদের সময় শাশুড়ি বলতেন বাড়িতে প্রথম সুখ করালে মেয়েকে সুন্দরভাবে সাজতে হয়, এটা নাকি বরকতের লক্ষণ। নূর হাসতে হাসতে বলে, সব রান্নাবান্না শেষ, এখন শুধু রেডি হওয়া কি? সাইমা অবাক হয়, কিন্তু আম্মু আমি তো এমন কোনো নিয়ম শুনিনি। নয়না মুচকি এসে বলে, এটা নিয়ম না রে, আমাদের ইচ্ছে, আমরা যা খুশি তাই করছি। এরপর সাইমা আর নূরের আম্মু মিলে একে অপরকে নূরকে সব গহনা পরিয়ে দিল। কাতানের শাড়ি পরানো হয়েছে নূরকে। শাড়িতে খুব অসুন্দর ভঙ্গি, একদম আটপৌরে করে পরানো। শাড়ির লাল রঙে নূরের মুখ যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। আঁচলটা কাঁধের উপর দিয়ে নামানো, তাতে সোনালি পাট ঝলমলে। তার লম্বা কোমরছাড়া চুলগুলো খুব যত্ন করে বেনি করে সামনে ঝুঁকে। বেনিতে গোছা হয়েছে জুঁই ফুল, ফুলের গন্ধে ভরে গেছে। সাদা ফুল আর লাল রঙিন মেলবন্ধে নূরকে যেন একেবারে বিয়ের কোণে কোণে মনে হচ্ছে। গলায় পরানো ভারী সোনার হার, পুরনো দিনের কাজ করা, চোখ জুড়ে নকশা, কানে বড় বড় সোনার ঝুমকো, নড়লেই টুংটাং শব্দ হচ্ছে। কপালে টিকলি, যেন পুরো মুখটায় আলাদা ফুটে উঠছে। হাতে চুড়ি, আঙ্গুলের রিং, সবই তার আম্মুর বিয়ের স্মৃতি। মুখে হালকা মোটা, চোখে গাঢ় লিপস্টিক, দৃষ্টিতে আরও গভীর। ঠোঁটে লাল লিপসে হাসলে যেন ছড়িয়ে পড়ে। সব শেষে নূরকে আয়নার সামনে দাঁড় করানো হলো। নিজের প্রতিবিম্ব দেখে মুহূর্তের জন্য থমকে গেল। এটা সত্যি সে? লাজুক চোখ, শান্ত মুখ, অথচ ভেতরে ভেতরে এক নতুন জীবনের আলো। এত সুন্দর লাগছে তাকে, কিন্তু কেন? এই প্রশ্নটা মনে করত। হঠাৎ মনে হলো সে তো মাত্র হতে চলছে। এই ভাবনাটুকু বুকের ভেতর হাজার প্রজাপতি উড়ে গেল। চোখ দুটো ভিজে এলো, কিন্তু ঠোঁটে হাসি পেল। নয়না এগিয়ে এসে নূরের কপালে আলতো করে চুমু দিলেন। মাশা আল্লাহ, আমার মেয়েটাকে আজ সত্যি রানী লাগছে। আল্লাহ করুক কারো নজর না লাগুক। সাইমা হেসে দুষ্টুমি করে বলল, নজর? ভাইয়ের নজর তো সবার আগে। ঘরের ভিতর হেসে গেল, আর নূর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এক হাতে নিজের পেট ছুঁয়ে মনে মনে নতুন জীবনের স্বপ্ন বুনতে শুরু করলো। রাতটা আজ বড্ড শান্ত, হালকা ঠান্ডা বইছে। সেখানে শহরের দূরের শব্দগুলো যেন নরম হয়ে এসছে। নিচের রাস্তার মাঝে গাড়ির হেডলাইট জ্বলে মিলিয়ে উঠছে। দূরের কোনো বাসার নিচে কোথাও কুকুরের হালকা ডাক, সব মিলিয়ে রাতটা জীবন্ত। ছাদের কোণে দুটো প্লাস্টিকের চেয়ার টেনে মুখোমুখি বসেছে ইমরান আর আদিল। মাঝখানে ছোট্ট টেবিল, তার উপর দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল, দুটো বিয়ার আর খোলা চীনাবাদামের প্যাকেট। এসব আদিলের না, আজ সত্যি খুশি মামা হওয়ার খবর যেন তাকে নতুন আনন্দে ভরিয়ে দিচ্ছে। আদিল কখনো বোতল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, আবার কখনো আকাশের দিকে তাকাচ্ছে, আবার কখনো ইমরানের দিকে। তার চোখে উত্তেজনা, মুখে হাসি। কিন্তু ইমরান সম্পূর্ণ উল্টো। সে চুপচাপ বসে আছে কোণে, হাঁটুর উপর হাতে ধরা বোতলটা এখনো খোলেনি। সে চোখ আকাশে, কিন্তু তারা দেখছে। সে ডুবে আছে নিজের অন্ধকারে, অদৃশ্য কোনো অন্ধকার। আদিল চুপ থাকতে পারল না, কোনো দিয়ে হালকা ঘুঁতে বের বলছে, কী রে, কী ভাবছিস? ইমরান একটু চমকালো, তারপর দৃষ্টি সরিয়ে নিল। বড় করে একটা শ্বাস নিয়ে বলল, আমি কি কিছু ভুল করলাম? ছেলে হয়ে নিজের বাবাকে এই বয়সে কেউ কীভাবে জেলে রাখে? তার গলায় কষ্ট। কথাগুলো সে ধীরে বলছে, যেন প্রতিটা শব্দ বুকের ভেতর থেকে টেনে আনছে। আদিলের মুখে হাসিটা একটু নরম হলো। সে বোতল নামিয়ে রেখে ইমরানের কাঁধে হাত লেগে, ভুল কিছু করিস নাই।
মানুষ মাত্রই ভুল করে, উনিই করেছেন, আর সেই ভুলের উনি কষ্ট পাচ্ছেন, তুইও পাচ্ছিস। কিন্তু তুই তো তাকে রাস্তায় ফেলিস নি, জামিন নিয়ে ভালো জায়গায় নিরাপদে রেখেছিস। এখানে কোনো ভুল নেই। আদিল একটু থেমে হালকা বলে, আর যদি উনি আমার আব্বু হতেন, আমিও এমনটাই করতাম। সবসময় পাশে থাকা মানে ভালোবাসা না, কখনো দূরে রাখা যায় এসব ভাবিস নে, একটু বিয়ার খা, মাথা হালকা হবে। ইমরান বোতলের দিকে তাকে ভুরু কুচকে বলে, এসব আর কেন আনলি? আদিল হেসে বলল, আরে আমি মামা হচ্ছি, আর জীবন একটু উদযাপন করবো না? তোর বাচ্চা আসছে ভাই, তুই আব্বু হবি। এই কথা ইমরানের মুখের হাসি ফুটে উঠল। সে বোতল খুলে ছোট্ট একটা চুমুক দিল। ঠান্ডা পানি গলায় নামতে চোখ বন্ধ করে 1 সেকেন্ড চুপ করে রইল। ঠিক তখনই ফোনটা কাঁপতে কাঁপতে বেজে উঠল। রাতের নিস্তব্ধতায় রিংটোনে অস্তিত্বের জোরে শোনা গেল। স্ক্রিনে নাম নেই দেখা ভুরু কুচকে ফোন নিয়ে শান্ত গল্প, হ্যালো। উপাস থেকে সফিয়ার নরম টানা গলা, স্যার কালকে আমার সাথে একটু দেখা করবেন? কে ফোন করছে সেটা ইমরান বলার ধরন দেখে বোঝা যাচ্ছে। ইমরান গলার বরফের মতো ঠান্ডা, কী প্রয়োজন? উপাস থেকে সেকেন্ড নীরবতা, তারপর বলল, যদি আপনাকে বলি স্যার বিশ্বাস করেন আমি আপনাকে খুব ভালোবাসি। নূরের মধ্যে কী আছে? একবার আমার সাথে থাকুন, আপনার পুরো দুনিয়া বদলে দেবো। পাশে আদিল ভুরু কুচকে ইশারে জিজ্ঞেস করছে, কে, কী হয়েছে? ইমরানের মুখে ততক্ষণে স্পষ্ট বিরক্তি, চোখের পাতা শক্ত, চোয়াল শক্ত। সে ধীরে ধীরে তার সাথে বলল, মিস সোফিয়া খান, আমার মনে হয় আপনার প্রতিদ্বন্দ্বে থাকা উচিত। তাহলে একসাথে অনেক পুরুষকে দুনিয়া দেখাতে পারবেন। কারণ আমার দুনিয়া শুধু স্ত্রী। তার ঠোঁটে বিদ্রুপের হাসি। আর যদি আমার সত্যি দুনিয়া বদলাচ্ছেন, দেন কয়েকদিন পর আমাদের বাচ্চার ডাইপার বদলানোর জন্য আপনাকে রেখে দেবো। আসলে আমার বউটা একটু ছোট তো। উপাস থেকে রাগে কাঁপা গলায়, আমার দিন এত খারাপ আসে না যে ওই মেয়ের জন্য কাজ করব। ইমরান তাকে আরও বলতে সুযোগ দেয় না, কড়াসড় বলে, স্টপ মিস সোফিয়া, আমি একজন বিবাহিত পুরুষ, সেটা মাথায় রাখবেন। যদি দ্বিতীয়বার এমন কিছু করেন তাহলে আমি আর দিন আর আসবে না, মেরে মাটি চাপা দিয়ে দেবো। কথা শেষ হতে রাগ স্পষ্ট, বহুদিন ধরে জমে থাকা এই বিরক্তিটা যেন বেরিয়ে এলো। ফোন কেটে দিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইল। ছাদের হাওয়া চুল উড়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরে জ্বর থামেনি। আদলে আস্তে করে বলল, ওই মেয়েটা? ইমরান মাথা তুলল, কিছু বলল না। বোতল তুলে লম্বা একটা চুমুক দিল। তারপর ধীরে ধীরে মাথা তুলে আকাশের দিকে তাকালো। তার চোখ একেবারে কষ্ট, আছে দৃঢ়তা। তার দুনিয়া সত্যি ছোট, কিন্তু সেই ছোট্ট দুনিয়ার ভিতর আছে তার সুখ, নূর। তাদের আসে ছোট্ট প্রাণ, যার জন্য পৃথিবীর সাথে লড়তে প্রস্তুত। আদিল আর ইমরান কথার মাঝে সিঁড়ির দিকে পা পড়ল। সামনে সাইমা দাঁড়িয়েছে, তার পাশে মাথায় ঘোমটা, আঁচল দিয়ে নূর। মুখটা একদম দেখা যাচ্ছে না, শুধু পায়ের হালকা নুপুরের আওয়াজ। আঁচলের ভাঁজে লুকোনো লাজুক ভঙ্গি। সে অস্থির। আদিল অবাক হয়ে বলল, তুমি কখন এলে? আর এই 10টা ঘোমটা দিয়ে কে? ইমরান ভুরু কুচকে পিছনে করে তাকায়। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা অভাব সেকেন্ডে চিনে নিল। সাইমা হেসে হালকা নূরের হাত ধরে এনে নিল। ইমরানের সামনে দাঁড় করিয়ে বলল, দেখ তো ভাইয়া, তোর বউকে কেমন লাগছে? সে ধীরে ধীরে নূরের ঘোমটা তুলে দিল। আঁচল সরে দিতে চাঁদের আলো এসে পড়ল নূরের। ইমরানের বুকটা ধক করে উঠল। সত্যি যেন এক মুহূর্তের জন্য হার্টবিট। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, হাতটা নিজের বুকে চেপে রেখে চোখ বড় বড় করে শুধু তাকিয়ে থাকে। লাল টুকটুকে শাড়ি, সোনার গহনার নরম ঝিলিক, চোখে কাজল, লাজে নিচু হয়ে মুখটা নতুন এক আলোয়। এই সেই মেয়ে যে কদিন আগে লাফিয়ে বেড়াতো, আজ সে পূর্ণতা পাওয়ার নারী, এক মা হতে চলেছে। আদিল পুরোপুরি দৃশ্য দেখে হাসছিল। সাইমা আস্তে করে হাঁটলেন চলুন। দুজনে চুপচাপ সরে যায়, ছাদটা ফাঁকা রেখেছে স্বামী স্ত্রীর জন্য। নূর চোখ নামিয়ে নেয়, এত সাজে নিজেকে অচেনা রাখছে। তার উপর ইমরানের দৃষ্টি, সে একদম তাকাতে পারছে না। হঠাৎ ইমরানের বুক চেপে ধরে একটু জোরে, উফ কি লাগছে। নূর চমকে ওঠে, দৌড়ে এক পা এগিয়ে এসে, কী হয়েছে আপনার? কোথায় কষ্ট? তার গলায় ভেজা, চোখে। ইমরান তার দিকে তাকায়, চোখে দুষ্টু ঝিলে তবু গভীরতা। আমার বুকে লাগছে বউ, আমাকে আর কতভাবে পাগল করবি? আমার বাচ্চারা। নূর হতভম্ব। এই লোকের মুখে সবসময় এমন কথা। লজ্জায় তার গাল লাল হয়ে যায়। সে মুখ ঘুরে চলে যেতে চায়, কিন্তু ইমরান তাকে যেতে চায় না। পর মুহূর্তে তার হাত চেপে ধরে এক টানে নেয়। নূর সোজা হয়ে ধাক্কা খায় তার বুকে। ইমরান দু হাতে তার কোমর জড়িয়ে নেয়, আলতো করে একটু যেন মূল্যবান কিছু আঁকড়ে ধরেছে। কপাল ছুঁই ছুঁই নরম করে বলে, আমার রোমাঞ্চ পাচ্ছে বউ, একটু আদর করি।
নূর চোখ বন্ধ করে লজ্জায় তার হাত দুটো অজান্তে ইমরানদের কাঁধে চেপে যায়। চাঁদের আলো নরম, বাতাসে জুঁই ফুলের গন্ধ, হয়তো নূরের খোপা থেকে আসছে। ইমরান ধীরে ধীরে তারপর খুব যত্নে শান্ত হবে, ফিসফিসকে কেউ দেখে ফেললে। ইমরান হেসে বলে, দেখুক আমি কি ভয় পাই নাকি? তার হাসিটা ছিল দুষ্টুমিতে ভরা, চোখে একরাশ আত্মবিশ্বাস। জানে নুন লজ্জা পাবে, তবু দূরে সরে যাবে না। নুন ইমরানের নাক টেনে বলে, তা কেন পাবেন? আপনি তো বীর পুরুষ। কথাটা বলে সে হেসে দেয়, কিন্তু সেই হাসির আড়ালে লাজুক কাঁপন। ইমরান ভুরু নাচিয়ে একটু ঝুঁকে আসে। তাহলে কোনায় চলো। নূর ইমরানের কথা কিছু বলবে তার আগে ইমরান নূরকে ভালোভাবে চেপে ধরে নিজে তার আঙুল দেবে নূরের শাড়ির ভাঁজে। নূরের নিঃশ্বাস কেঁপে ওঠে, কিন্তু সরে যায় না। ইমরান মুহূর্তটা যেন ব্যস্ত হয়ে পড়ে, ভালোবাসার স্পর্শে সময় থমকে যায়, চারপাশ শব্দ মিলিয়ে যায়। নূর বাগরুদ্ধ। এই যখন শুরু হয় তার সব কিছু এলোমেলো, তবু বাধা দেয় না, বরং ইমরান আশকারা দিয়ে তার চুলে আঙ্গুলে ভাঁজ চেপে ধরে, যেন কাছাকাছি আরও গভীর। ইমরান এই অবস্থায় জায়গাটা একটু আড়াল, নিরিবিলি। নূরকে আঁচলে টেনে ফিস ফিস করে বলে, একটু আদর করবো, জান, ভয় পাস না। বলে আবার তার শক্ত হাতে ধাওয়া একটু নূরের কোমল হৃদয়ে। নূর একটু পিছিয়ে যায়। ইমরান দেওয়ালে হাত রাখে যাতে নূরে না লাগে। নূরের পিঠ থেকে ইমরানের হাতে। ইমরান ঠোঁট সরিয়ে গলায় মুখ ডুবে পুরুষালী ছোঁয়ায় শিহরিত হয়ে ওঠে। নূর চোখ বন্ধ করে ফেলে মুহূর্তে, আঙুল দিয়ে ইমরানের কাঁধ ইশারা করে। ঠিক তখনই নয়নার গলা শোনা যায় সিঁড়ি দিয়ে। ইমরান, নূর নিচে খাবার দিচ্ছে, সবাই অপেক্ষা। নূর চমকে ওঠে, ইমরানকে ঠেলে সরিয়ে দিতে বলে, সরুন, আম্মু খেতে ডাকছে। ইমরান নেশালো কণ্ঠে বলে, খাচ্ছি তো, শেষ করতে দাও। নূর বিরক্ত লজ্জা বলে, উফ, খাবার খেতে বলছে আম্মু, আমাকে না। ইমরান নূরের আঁচলটা একটু সরিয়ে মুখ ডুবিয়ে বলে, আর একটু। পেট খালি ছেড়ে যেতে নেই। সময় যে কিভাবে কেটে যায় মানুষ টের পায় না। দেখতে দেখতে কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে। এতদিনে টেনশন, রাত জাগা, পড়ার চাপ সব যেন হালকা হয়ে গেছে। কাল নওশাদ মহলে বিশাল বড় পার্টির আয়োজন। দুই পরিবার, আত্মীয় স্বজনের কাছে মানুষ সবাই আসবে। নতুন অতিথি আগমনে খুশিতে বাড়িটা উৎসবে পরিণত হয়েছে। তাই আজ বাড়ির ছেলেমেয়েরা মিলে শপিংয়ে বেরিয়েছে। শহরের বড় শপিং মলের সামনে গাড়ি দাঁড় করেছে ইমরান। ইঞ্জিন বন্ধ, কিন্তু তার চোখ চারিদিকে সতর্ক। মলের সামনে মানুষের ভিড়, কেউ ঢুকছে, কেউ বেরোচ্ছে, কেউ ছবি তুলছে। এই ভিড়টাই ইমরানের পছন্দ না। গাড়ির ভেতরে বসে আছে নূর, দরজা লক করে রেখেছে ইমরান নিজেই। সাইমা আর আদিলও এসেছে, তারা একটু আগে। নূরের মুখ গোমড়া। আজকাল তার মন মেজাজ হঠাৎ হঠাৎ বদলে যায়। ছোট ছোট বিষয়ে মন খারাপ হয়, আবার হুট করে রেগে যায়। তার উপর ইমরানের এই অতিরিক্ত সাবধানতা তাকে এখনও বিরক্ত করছে। নূর ঠোঁট ফুলিয়েছে, আমি কি এখানে বসে শপিং করব, মলের ভিতরে যাব না? ইমরান আবার চারপাশে ভালো করে দেখায়, তারপর নূরের দিকে ঘুরে নরম করে বলে, চলো মলে যাই, এখানে অনেক ভিড়, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আসলে ইমরান শুরু থেকে নূরকে শপিংয়ে আনতে চায়নি। সে বলেছিল অনলাইনে যা দরকার অর্ডার করে দেবে, কিন্তু নূর একদম জেদ ধরেছিল দোকানে গিয়ে নিজে দেখে কিনবে। নূর রেগে গিয়ে বলল, আমি এখনই শপিং করবো, আপনি আমাকে নামাবেন নাকি? রাগে তার গাল লাল হয়ে গেছে, চোখ দুটো চকচক করছে। আগের নূর হলে হয়তো একটু ভয় পেত ইমরানের সামনে এভাবে কথা বলতে, কিন্তু এখন উল্টো ইমরান ভয় পায়, কারণ সে জানে নূর কষ্ট পেলে চুপচাপ হয়ে যাবে, মুখ গোমড়া করে বসে থাকবে, আর এটা সে একদম সহ্য করতে পারে না। ইমরান শুকনো ঢোক গেলে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর হাল ছেড়ে দিয়ে দরজা লক খুলে দেয়। দরজা খোলার শব্দ হতে নূরের মুখে হাসি ফুটে ওঠে, যেন যুদ্ধে জিতে গেছে। সে সাবধানতায় নেমে আসে। ইমরান দ্রুত তার পাশে আসে, এক হাতে গাড়ির দরজা বন্ধ করে অন্য হাতে নূরের হাতটা ধরে ফেলে। ধীরে ধীরে ভিড় এড়িয়ে মানুষজনকে ফাঁক দিয়ে খুব সাবধানে ইমরান নূরকে নিয়ে নিজের প্রবেশদ্বারে দিকে হাঁটতে থাকে। তার চোখ চারিদিকে, কিন্তু হাতের মুঠোয় নূরের হাত যেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা আগলে রেখেছে। মলের ভিতরে ঢুকতে সাইমা আর আদিলের চোখে পড়ে নূর আর ইমরান। চারপাশে আলো ঝলমল। উৎসবের আগের দিনে উত্তেজনার জন্য বাতাসে মিশে আছে। সাইমা মাথা নেড়ে ডাকে, নূর, ওইদিকে চলো, অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে। নূর ইমরানের হাত শক্ত করে ধরে রেখে সে মাথা নেড়ে সাইমার দিকে যেতে চায়, কিন্তু ইমরান হাত ছাড়ে না। ইমরান ভুরু কুঁচকে তাকায়, লাফাচ্ছ কেন বাদরের মতো? নূরও কম যায় না, কটমট করে তাকায় ইমরানের দিকে।
সেই চেনা জেদি চোখ যেন ইমরানকে কাচ্চা চিবিয়ে খাবে। ইমরান দীর্ঘশ্বাস ফেলে হাত ছেড়ে দেয়। তবে গম্ভীর গলায় বলে, সাবধান, কিছু লাগলে আমাকে বলো। নূর বিজয় হাসি দিয়ে সাইমার হাত ধরে এক পাশে লেহেঙ্গা ধরে। আদিল ইমরানের কাঁধে কুনুই ঠেকে ফিসফিস করে, আহা কি যে ভালো লাগে একজন, এখন বউয়ের ভয়ে একদম ভেজা বেড়াল হয়ে গেছে। এমন হলে আমি অনেকবার মামা হতে যাই। ইমরান হেসে বলে, তুই তো হবি। ইমরান নওশাদ এত দুর্বল না, বুঝলি, শুধু বউয়ের বেলায় আলাদা ব্যাপার। দুজনে হেসে ওঠে। হাসির মাঝখানে ইমরান চোখ চলে যায় নূরের দিকে। নূর একটা গোল্ডেন রেহনা তুলে সাইমাকে দেখাচ্ছে, দুজনে হাসছে। সেই হাসিটা দেখলে ইমরানের বুক ভরে যায়। ঠিক তখনই ঘটে বিপত্তি। মলের এক কর্মচারী বড় একটা বাক্স হাতে তাড়াহুড়ো করে যেতে গিয়ে নূরে গিয়ে হালকা ধাক্কা দেয়। নূর খুব জোরে না, হঠাৎ হয় ভারসাম্য হারিয়ে পিছনে হেলে পড়ে সোজা সাইমার উপর। লোকটা নিজের ভুল বুঝে ঠিকমতো ঘুরে দাঁড়ায়। সরি বলারও প্রয়োজন মোট করে না, নিজের কাছ থেকে ব্যস্ত হয়ে সামনে চলে যায়। এই দৃশ্যটা চোখে পড়তে ইমরানের মাথায় রক্ত চড়ে যায়, চল শক্ত হয়ে যায়, চোখ লালচে হয়ে ওঠে। বড় বড় পা ফেলে সে এগিয়ে যায় লোকটার দিকে। আদিল বুঝে যায় এবার কিছু একটা হবে। ইমরানকে সোজা লোকটার কলার চেপে ধরে গম্ভীর কাপা গলায় বলে, মেয়েদের সম্মান করতে জানিস না? লোকটা কিছু বলার আগে ইমরান হাত উঠে যায়, আশেপাশে মানুষ থমকে যায়, হইচই পড়ে যায় তার দিকে। লোকটা সরি বলার সুযোগ পায় না। পরের মুহূর্তে ইমরান মুখ শক্ত করে ঠাস ঘুষটা সরাসরি লোকটার মুখে। শব্দটা পরিষ্কার শোনা যায় আশেপাশে মানুষের দাঁড়িয়ে থাকা। লোকটা মাথা ঝাঁকুনি খেয়ে পাশে ঘুরে যায়, শরীর ঢলে পড়ে। চারপাশে কেউ হাঁ করে তাকিয়েছে, কেউ মোবাইল বের করতে গিয়েও থেমে গেছে। সাইমা দুহাত চেপে ধরে আদিল, আরে ভাই বলে দৌড়ে আসে, কিন্তু ইমরান তখনও থামে না। সে কলার ধরে লোকটাকে সোজা দাঁড় করে, চোখ দুটো লাল আগুনের মতো। একটা কথা জানিস, যারা নারী জাতিকে সম্মান করতে জানে না তারা আসলে পুরুষ জাতির আওতায় পড়ে না। আর একটা ঘুষি। এইবার লোকটা পুরো ভারসাম্য হারিয়ে পেছনে একটা চেয়ারের উপর ধাক্কা খেয়ে পড়ে যায়। চেয়ার কট করে শব্দ হয়ে উল্টে যায়। আদিল দ্রুত এসে ইমরানের কাঁধ ধরে টানতে থেকে, ছাড় ভাই, ওর আর মারতে হবে না, নূর ঠিক আছে। নূর কাপা গলায় বলে, আরে উনি হয়তো দেখেননি, ছাড়ুন ওনাকে। কিন্তু ইমরান তখনও অন্ধ। আশেপাশের দোকান, কর্মচারী, ক্রেতা সবাই হতভম্ব হয়ে তাকিয়েছে। দোকানের ম্যানেজার দৌড়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সে হাত তুলে বলে, স্যার প্লিজ শান্ত হন, আমরা দেখছি বিষয়টা। আদিল এবার জোরে ইমরানকে পেছন থেকে জড়িয়ে ধরে টেনে নেয়। ইমরান নূরের দিকে তাকায়, ও ভয় পেয়েছে। এই কথাটা কানে যেতে ইমরানের দৃষ্টি হঠাৎ নূরের দিকে যায়। নূর ফ্যাকাশে মুখে দাঁড়িয়েছে, এক হাত পেটের উপর রাখা, চোখে ভয়ে স্পষ্ট। মুহূর্তে ইমরান রাগ গলে হয়ে যায় আতঙ্কে। সে তাড়াতাড়ি লোকটাকে ছেড়ে দিয়ে নূরের কাছে আসকে, লাগেনি তো? কোথাও ব্যথা পেয়েছো? তার কণ্ঠ কাঁপছে, রাগে না ভয়ে। সন্ধ্যা 7টা বাজে। গভীর ঘুমের ভেতর হঠাৎ নূর কেঁপে ওঠে। মুখ ধরপড় করতে করতে সে ধরমর করে ওঠে, কপাল ঘামে ভেজা, শ্বাস দ্রুত। কয়েক সেকেন্ড শেষে বোঝা যাচ্ছে সে কোথায়। চারপাশে তাকায়, পরিচিত দেওয়াল, পরিচিত পর্দা, পরিচিত বিছানা। হ্যাঁ, সে নিজের ঘরে আছে। একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলে নূর। হাতটা স্বাভাবিকভাবে পাশে ইমরানকে খুঁজে, কিন্তু বিছানার ওদিকটা খালি। আর শপিং মল থেকে ফিরে খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সে। ইমরান তার পাশেই শুয়েছিল, হয়তো কোনো জরুরি কাজে বেরিয়েছে। ঘুম এতটা লম্বা হয়ে যাবে সেটা নূর বুঝতে পারেনি। বিছানায় বসে সে আয়নার দিকে তাকায়, কিছুক্ষণ নিজের দিকে তাকায়, তারপর অকারণে মুচকি হাসে। মুখে চেয়ে আগের চেয়ে গোল গোল হয়েছে, গাল দুটো নরম ফোলা ফোলা, শরীরও একটা মোলায়েম ভাব এসেছে। নিজেকে নিজের কাছে নতুন লাগে তার। হয়তো মা হওয়ার আনন্দ তাকে ভেতর থেকে বদলে দিচ্ছে, আরও সুন্দর করে দিচ্ছে। এই ভাবনাটার মাঝে পাশে রাখা ফোনটা বেজে ওঠে। নূর ফোন তুলে দেখে স্ক্রিনে ভেসে উঠছে নাম্বার, আমার বরজান। নামের দিকে তাকিয়ে সে মুখ অন্যরকম হাসি ফুটে। কল রিসিভ করে ওপাশ থেকে ইমরানের কণ্ঠ ভেসে ওঠে, ঘুম হয়েছে ম্যাডাম? কিছু খাবেন? আমি নিয়ে আসবো। নূর নরম গলায় হেসে বলে, কোথায় আছেন আপনি? আমি একটু ডেকোরেশনের কাছে এসেছিলাম। তুমি বলো, কিছু খাবে? নূর ঠোঁট কামড়ে দুষ্টু করে বলে, না, আপাতত কিছু খেতে ইচ্ছে করছে না। আপনি বাড়ি আসুন, আপনার মাথাটা খাবো। ওপাশে ইমরানের হাসির শব্দ শোনা যায়, জো হুকুম মহারানী। নূর হাসতে হাসতে ফোন কেটে দেয়। ধীরে ধীরে বিছানা থেকে নেমে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। লকার খুলে ভেতর থেকে একটা ছোট্ট বাক্স বের করতে যায়। এই বাক্সটা তার খুব প্রিয়। ছোটবেলা থেকে তার সঙ্গে আছে কিছু স্মৃতি, কিছু পুরনো জিনিসপত্র। বাক্সটা আনতে গিয়ে হাত লেগে পাশে আর একটা ডায়েরি ধপ করে নিচে পড়ে যায়। ডায়েরি দেখলে বোঝা যায় অনেক পুরনো, কভারের রং ফিকে হয়ে গেছে, কোনাগুলো ঘষে মুচকে গেছে, পাতার ধারে সময়টা হলদেটে ছাপ। কিন্তু নূরের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এটা আগে এখানে ছিল না তো? তাহলে নিশ্চয় উনি রেখেছেন।
নূর নিচু হয়ে ডায়েরিটা তুলে নেয়। মুহূর্তের জন্য সে আবার আগের জায়গায় রেখে দেয়। বুকের ভেতর কেমন অজানা কৌতূহল, অস্বস্তি হয়, কারণ ডায়েরিটা সবার পার্সোনাল। কিন্তু তার কৌতূহল শেষমেশ জিতে যায়। সে প্রিয় বাক্সটা আর ডায়েরিটা দুটো নিয়ে বিছানায় বসে পড়ে। ঘরের ভেতর হালকা সন্ধ্যার আলো, জানালার পর্দা নড়ছে ধীরে ধীরে। চারিদিকে অদ্ভুত নীরবতা। নূর কাপা হাতে ডায়েরির প্রথম পাতা খুলে। পাতা খুলতে তার হাত থেমে যায়। আঙুল শক্ত হয়ে যায় কাগজের উপর। প্রথম পাতায় একদম মাঝখানে খুব সুন্দর করে একটা নাম লেখা, হুড়পড়ি। নামটা দেখে নূর বুক ধক করে ওঠে, যেন হঠাৎ কেউ ভেতর থেকে ধাক্কা দিল। সে দ্রুত আরেকটা পাতা উল্টায়, তারপর আরেকটা পাতা, তারপর আরেকটা পাতা। সব জায়গায় একই লেখা, হুড়পড়ি, হুড়পড়ি, হুড়পড়ি। একই নামে ভরা পুরো ডায়েরি। নূরের গলা শুকিয়ে যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? ডায়েরি দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো। কাগজ শক্ত, কালি ফিকে, সময়ের ছাপ স্পষ্ট। তখন তো ইমরানের সঙ্গে দেখা হয়নি তাহলে? ইমরান কি এই নামটা শুধু তাকেই বলে, নাকি এই নামের পেছনে ইমরানের অতীতের কোনো মানুষ ছিল? ভাবতেই নূরের বুক কেঁপে ওঠে। না না, এটা হতে পারে না। সে ফিসফিস করে নিজেই বলে। নূর তাড়াহুড়ো করে পুরো ডায়েরিটা উল্টে পাল্টে দেখছে। তার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে। হঠাৎ একটা ছবি ভেতর থেকে খসে পড়ে। নূর ছবিটা তুলে নেয় আর সঙ্গে সঙ্গে অবাক হয়। ছবিতে স্কুল ড্রেস পরা সে নিজেই দাঁড়িয়েছে, দুটো বেনি, কাঁধে ব্যাগ, হাতে তার প্রিয় পানির বোতল। ছবিটা দূর থেকে তোলা, মনে হচ্ছে কেউ দূর থেকে লুকিয়ে এই ছবিটা তুলছিল। নূরের মাথা ঘুরে ওঠে। এই ছবিটা তোলা হয়েছিল সে যখন ক্লাস 8-এ পড়তো। তখন তার কাছে এই বোতলটা ছিল, যেটা খুব ভালোবাসত। তার হার্টবিট অস্বাভাবিকভাবে দ্রুত হয়ে যায়। বুক ধড়ফড় করছে এত জোরে যে মনে হচ্ছে শব্দটা বাইরে শোনা যাচ্ছে। এত পুরনো তার ছবি ইমরানের কাছে কীভাবে হলো? ঠিক তখনই নূরের কিছু মনে পড়ে যায়। সে তাড়াতাড়ি নিজের বাক্সটা খুলে। ভেতরে তার অনেকগুলো ছোটোবেলার ছবি রাখা, সেগুলো নিচে ভাঁজ করে রাখা একটা পুরনো চিঠি। চিঠিটা সে পেয়েছিল স্কুল পড়ার সময়। কে দিয়েছিল জানে না, আজ পর্যন্ত জানতেই পারেনি। তবু চিঠিটা লেখা তার ছোট্ট হৃদয়ে অদ্ভুত এক ভালো লাগা তৈরি হয়ে গেছিলো। তাই এত বছর ধরে সেটা যত্ন করে রেখে দিয়েছিল। নূর ধীরে ধীরে চিঠিটা খুলে চোখ বোলায়। শোনো পিচ্ছি, কীভাবে বলবো বুঝছি না, কারণ তুমি এখন অনেক ছোট। ওই অবুঝ মাথায় এত কিছু ঢুকবে না। তবে শুধু এতটুকু শুনে রাখো, আমি এমন এক মানুষ যে তোমাকে পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। তোমার প্রতীক্ষার দহনে এসে জ্বলছে, কিন্তু সে অপেক্ষা করবে যতক্ষণ না সে সেই দহনে নিঃশেষ হয়ে যাচ্ছে। ইতি, তোমার অপেক্ষায় এক ব্যর্থ পুরুষ চলবে। তুমি আমার মরণ। পর্ব 9। পুরো গল্প প্লেলিস্টে।